প্রথমে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো এবং আজকে এটা জানিয়ে রাখি যে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব শাহিনুল সামাদ সৈকত। আর হচ্ছে আমি এই সেশনটা পরিচালনা করব, ইউসুফ ছোটন, প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি। আপনাদের অনেকেরই কিছু কোশ্চেন আছে, ইভেন আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা ফোন কল আসছিল যে আমরা সেশনটা কখন শুরু করছি। বেসিক্যালি আমরা সেশনটা উন্মুক্ত করে দিয়েছি সকলের জন্য, যাতে করে আমরা সবাই যারা পরীক্ষা দিচ্ছি অথবা যাদের এ সংক্রান্ত অভিজ্ঞতার প্রয়োজন আছে, যারা নতুন রয়েছেন অথবা যারা পুরাতন আছেন, তাদের সবারই যাতে উপকার হয়। আমরা প্রথমত যে প্রশ্নগুলো আসছে আমি সেই কারণ অনেকেই জয়েন করবে, আস্তে আস্তে সময় লাগবে, তো একটু আমরা সেই সময়টুকু সবাইকে দিব এবং একই সাথে আজকে এটা রেকর্ড হচ্ছে ক্লাসটা, কোনো সমস্যা নেই। যারা ক্লাসটা মিস করবেন আগে আমাকে একটু ইনশিওর করেন যে সাউন্ড নিয়ে আপনাদের কারো কোনো অসুবিধা আছে কিনা, আমরা শুনতে পাচ্ছি কিনা ঠিকঠাক মতো। শুনতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্রশ্নগুলো নিয়ে আমরা প্রথম একটু কথা বলবো, এরপরে যারা জয়েন করবেন আস্তে আস্তে মাঝখানে আমি হয়তো বা আরো কিছু কথাবার্তা বলবো। প্রথম বেশিরভাগ প্রশ্ন যেটা, যে আমার প্রশ্ন হচ্ছে সব অংশের উত্তর করার চেয়ে ভালোভাবে 70% উত্তর করা কি বেটার হবে? আসলে আমার প্রশ্নটা এমন যে কিছু রিটেন পার্ট কম আইডিয়া নিয়ে লেখার চেষ্টা করে 1-2টা ম্যাথ সলভ করা কি ভালো হবে, নাকি অ্যাভারেজ পারলেও সব সেকশন টাচ করে আসবো? প্রশ্নটা খুবই ট্রিকি। আসলে এটা ডিপেন্ড করে ওনার লেখার মানের উপরে। অনেকেই হয়তো এরকম কোশ্চেন আছেন, অনেকেই হয়তো বা এই কথা বলে থাকে যে সবকিছু অ্যান্সার করার চাইতে মানসম্মত ভাবে 2-1টা অ্যান্সার করাটা, মানে 2-1টা কম অ্যান্সার করে আসলে ভালো, বাকি আমি 70% 80% অ্যান্সার করে আসলাম, বাকিগুলো যেন আমার খুব ভালো হয়, এরকম। আসলে এটা ডিপেন্ড করে আপনার ডেলিভারি দেওয়ার উপরে। ধরেন যেই লোকটা, আমি আপনাকে আজকে 25 যে সংখ্যাটা, সেই সংখ্যাটার নামতাটা পড়তে দিলাম, হ্যাঁ 25, আপনি নামতাটা পড়লেন, পরে আগামীকালকে সকালে ভুলে গেলেন। আপনার বন্ধু নামতাটা পড়লো, আগামীকালকে সকালে 25 থেকে 50 ঘরের নামতা জেনারেট করে ফেললো। পার্থক্যটুকু বুঝতে পারছেন নিশ্চয়ই ডেলিভারিতে। এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বেসড অন ইউর ডেলিভারি। আপনার ইনপুট এবং আউটপুট, এটার যে এফিসিয়েন্সি লেভেল, সেই লেভেলের উপরে ডিপেন্ড করতেছে আপনি ফুল অ্যান্সার করার চেষ্টা করবেন নাকি করবেন না। আমরা এরকম মানুষ দেখেছি, আমার সাথেও এরকম কিছু কলিগ আছেন। আমি 200 মার্কসের অ্যান্সার করে আসছিলাম পরীক্ষাতে, যে পরীক্ষাটা দিয়ে আমি এখন চাকরি করি। আমার আরেকজন কলিগ আছেন যিনি কম্প্রিহেনশনের কোনো অ্যান্সারই করেন নাই, তিনি 170 মার্কসের অ্যান্সার করে আসছেন এবং তার মেরিট আমার চাইতে হয়তো বা আমার পরে ছিল, আমার 196 ছিল, তো তার মেরিট ছিল 200 এরকম একটু পরে। তো বুঝতে পারছেন, ইট ডিপেন্ডস অন ইউর ডেলিভারি রেট। আচ্ছা, তারপরের প্রশ্ন যে ফোকাস রাইটিং ইজ গিভেন ইন আ লিমিটেড পেজ, মানে 3টা পেজ দেওয়া থাকে, আমরা সবাই স্ক্রিনও দেখতে পাচ্ছি সম্ভবত। সো আই ওয়ান্ট টু রাইট অনলি মেইন আইডিয়া অনলি, write down challenges and the way forward. So I want to write 2.5 pages for challenges plus way forward, 2.5 pages conclusion, 2.5 definition. আমি এটা বুঝি নাই। 25% মনে হয় বলার চেষ্টা করছেন উনি। দেখেন উনি যে প্রশ্নটা করেছেন, আমি জানি না, কারণ কারো নাম এখানে আমি দেখাচ্ছি না। উনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার মধ্যে কিন্তু সমস্যা আছে। সমস্যা কোথায় জানেন? কারণ বাক্যের মাঝে এই যে আই বাক্যের মাঝে কখনো ছোট আই বসে না। উনি যদি হয়তো টেক্সটিং পর্যায়ে লিখতেছেন, কারণ ওনার লেখার প্যাটার্ন দেখে আমি বুঝতে পারতেছি উনি টেক্সট অনেক এক্সপার্ট, এবং 25 এখানে যেটা বলছেন সম্ভবত 25%-এর কথা বলছেন। আচ্ছা, এখানে আপনি মেইন আইডিয়া লিখে দিয়ে আসতে পারেন, কিন্তু যেটাই লিখতেছেন সেটার জন্য প্রিসাইজলি হয়, কারণ এত সময় আপনি পাবেন না। 3 পেজে বলতেছেন যে 3 পেজের মতো, কারণ এখানে আপনাকে 120 মিনিটে 11টা প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে। আপনি 11টা প্রশ্নের অ্যান্সার করে আসেন, ইট ডিপেন্ডস অন ইউর ডেলিভারি রেট। এটা কিন্তু আমি বলতে পারতাম এরকম কোনো, ধরেন ইট ডিপেন্ডস অন দ্য টিচার্স মাইন্ড। দেখা গেল যে টিচার্স মাইন্ডের উপর অনেক কিছু নির্ভর করে। তবে আইবিএ টিচাররা, আমরা সবসময় দেখেছি আইবিএ টিচাররা ছোটখাটো বাক্য পছন্দ করেন, ওনারা অনেক বড় বাক্য পছন্দ করেন না। কারণ বড় বাক্য লিখতে যে আপনার যদি ভুল হয়, সেই ভুলের চাইতে সেই ভুলের যে ইম্প্যাক্টটুকু খাতায় পড়বে সেটা অনেক বড়। এর চাইতে অনেক বেটার আপনি সিম্পল সেন্টেন্সে ছোট বাক্যে লিখে দিয়ে আসেন, এটা অনেক ইজিয়ার। টিচারের সাথে আপনার কমিউনিকেশনটা অনেক ইজিয়ার হবে। সাধারণ জ্ঞানের পরের প্রশ্ন, সাধারণ জ্ঞান উত্তর করার সময় শুধু উত্তর লিখবো না, সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবো। এটা অনেক পুরাতন প্রশ্ন, নতুন কোনো প্রশ্ন না। তার মানে উনি এটা এক লাইনে অ্যান্সার করে আসবেন, আর কিছু কথা নাই, অন্য আর কোনো প্রশ্নই এখানে আসার কোনো প্রয়োজন নাই।
মানে যে অ্যান্সারটা আর দরকার শুধু সেই অ্যান্সারটুকু লিখবেন। আচ্ছা, হাউ ক্যান আই রাইট আ গুড ফোকাস দ্যাট হেল্প মি স্কোর গুড মার্কস অ্যান্ড হোয়াট শুড আই ডু ইফ দ্য ফোকাস টপিক ইজ আনকমন। দেখছেন ওনার প্রশ্নটা খুব প্রিসাইজ না? এই প্রশ্নটার সাথে এই যে উনি 3 লাইন লিখছেন প্রশ্ন লেখার ক্ষেত্রে, হ্যাঁ, এই লেখার সাথে এই লেখার অনেক পার্থক্য। বুঝতেই পারতেছেন যে উনি ওনার কোশ্চেনটাও প্রিসাইজলি বলে ফেলছেন যে উনি কিভাবে গুড স্কোরিং করবেন। এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আমার ইউটিউব ছোট চ্যানেলে, যে হাউ টু রাইট আ স্ট্যান্ডার্ড ফোকাস। সেখানে কিভাবে আপনি প্লট মেকিং করে লিখবেন, কিভাবে আপনি প্রেজেন্টেশন করবেন, কিভাবে আপনি রিসোর্সের সাথে আপনার ফোকাসকে কানেক্ট করবেন এই সংক্রান্ত। এবং আনকমন ফোকাস লেখার ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন, আনকমন ফোকাস লেখার ক্ষেত্রে কি করবো? আনকমন ফোকাস লেখার ক্ষেত্রে যেই কথাটা থাকে, আনকমন ফোকাস লেখার বেলায় মানে যদি কমন না পড়ে আপনি এটাকে ক্যাটাগরাইজ করে ফেলবেন। এটা কি পরিবেশ সংক্রান্ত, অর্থনীতি সংক্রান্ত, ব্যাংকিং সংক্রান্ত, অর হোয়াট এভার ইট ইজ, যে সংক্রান্তি হোক ওই ক্যাটাগরির মধ্যে ফেলে ওই ক্যাটাগরি রিলেটেড আপনি যা যা জানেন বা যতটুকু রিলেটেড জানেন সেগুলো লেখার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই যেটা দেখা যায় সাম্প্রতিক ফোকাসের উপরে অনেক জোর দিতে যে আমরা ওই ক্যাটাগরিক্যাল ফোকাসগুলোর উপরে নজর দিতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের রিটেনের প্রিপারেশনটা সাময়িকভাবে আমরা নিই, এটার একটা বেসমেন্ট থাকে না। তো যাই হোক, এখনো সময় আছে, আগামীকালকে পর্যন্ত সময় আছে। আপনি যে ক্যাটাগরিগুলো ভাগ করে, যেমন পরিবেশ সংক্রান্ত, অর্থনীতি, ব্যাংকিং, বর্তমান প্রেক্ষাপটের মানে প্রেজেন্ট ইস্যু যেগুলো আছে, ইন্টারন্যাশনাল কিছু ইস্যু আছে, জিওপলিটিক্যাল কিছু ইস্যু আছে, এগুলোর কিছু বেসিক আইডিয়া আপনি নোট ডাউন করে ফেলেন, যাতে পরীক্ষার ওই যে কালকে রাতে আবার রিভিশন দিতে পারেন। নয়তো এত অল্প সময়ে একটা জিনিস বোঝেন, এত অল্প সময়ে আপনি ইফেক্টিভলি এগুলো মনে রাখতে পারবেন না। আপনি যদি 10টা 15টা পুরো ফোকাস নিয়ে বসেন এখন, হ্যাঁ, শেষ করতে পারবেন না। এই যে ক্যাটাগরিটা করে ফেললে কি হবে, যদি কমন না পড়ে আপনি এটা ব্যাকআপ দিতে পারবেন। এরকম অনেক মানুষ আছে যারা আগে কখনো ফোকাস ওরকম করে পড়ে নাই, ফোকাসের বেসমেন্ট ভালো না, তো তখন কি হবে, যদি আনকমন আসে জাস্ট খালি একটা ছকে ফেলিয়ে ছকের মধ্যে ইনসার্ট করে উনি ফোকাসটা যাতে লিখে দিয়ে আসতে পারেন। আর আবারও বলতেছি যে 11টা টপিক 120 মিনিটের লেখা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, তারপরে ভাই আইবিএ কোশ্চেনে ফোকাসে নিরীক্ষকদের প্রত্যাশা, এই যে নিরীক্ষকদের প্রত্যাশা কেমন থাকে, শেষ মুহূর্তে জিকে কি দেখবো। এই যে নিরীক্ষকদের প্রত্যাশা কেমন থাকে, নিরীক্ষকদের প্রত্যাশা হলো আপনি প্রিসাইজলি ছোট ছোট বাক্যে আপনি ফোকাস লিখে দিয়ে আসবেন। হ্যাঁ, মানে প্রিসাইজলি লেখাটা ইম্পর্টেন্ট। এখানে অনেক বড় লেখাটা আইবিএ টিচাররা পছন্দ করে না, কারণ মনে হইতেছে আপনাকে 3 পেজ দিবে, আমার মনে হচ্ছে না 3 পেজ দিবে। শেষ মুহূর্তে জিকে কি দেখবো, শেষ মুহূর্তে জিকে ব্যাংকিং, অর্থনীতি সংক্রান্ত জিকে দেখতে পারেন, অর্গানাইজেশন রিলেটেড জিকে দেখতে পারেন, শেষ মুহূর্তে মনিটারি পলিসি রিলেটেড জিকে দেখতে পারেন, বা শেষ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা একটু দেখে যাবেন আপনারা। বিশেষ করে পলিসি রিলেটেড কিছু চেঞ্জ আসছে, মনিটারি পলিসি আমরা যদিও আপডেট দিয়েছি আমাদের গ্রুপে পেজে, ওখান থেকে দেখবেন। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি ফর অ্যান্সারিং ক্রিটিক্যাল রাইটিং ইন আর্গুমেন্টেটিভ রাইটিং। আছে ক্রিটিক্যাল রাইটিং এবং আর্গুমেন্টেটিভ রাইটিং এর যে পার্থক্য সেটা নিয়ে আমার একটা ফেসবুক লাইভ আছে, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রিটিক্যাল রাইটিং এন্ড আর্গুমেন্টেটিভ রাইটিং। ওটা ওখানে ডেসক্রিপটিভলি বলে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। আমার মনে হয় আমার আর এখানে অ্যান্সার দেওয়ার প্রয়োজন নেই, ওখান থেকে দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি তাও একটু ছোট করে বলি যে আর্গুমেন্ট রাইটিং হইতেছে আপনি কাউকে বুঝিয়ে আপনার মতে নিয়ে আসবেন, যে আপনার মতটা, আপনার পারসেপশনটা যে রাইট, তার পিছনে আপনি লজিক দাঁড় করাবেন। আর ক্রিটিক্যাল রাইটিং হইতেছে একটা কোনো কিছুর ব্যবচ্ছেদ করে ফেলবেন, যে এটার ভিতরে এগুলো 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 আছে, দ্যাটস ইট। ক্রিটিক্যাল রাইটিং মানে কোনো ডিসিশনে আসা না, ক্রিটিক্যাল রাইটিং মানে কোনো কনক্লুশনে আসা না, বাট আর্গুমেন্টেটিভ রাইটিং হলো একটা কনক্লুশনে আসা, এই হলো পার্থক্য। বাট লেখার প্যাটার্ন প্রায় কাছাকাছি। ক্রিটিক্যাল রাইটিং এ পজিটিভ লজিকের উপরে জোর দেওয়া হয় বেশি, মানে আপনি যে পক্ষে কথা বলবেন সেটার উপর লজিক দাঁড় করাবেন, আপনি কেন বিপক্ষে, মানে কেন এটার প্রতি নেগেটিভ নন বা নেগেটিভ কেন সেটার বিপক্ষে দাঁড় করাবেন দুইটা যুক্তি। বাট ক্রিটিক্যাল রাইটিং এ এরকম পক্ষে বিপক্ষে কোনো যুক্তি থাকে না। ক্রিটিক্যাল রাইটিং এ কোনো একটা প্রজেক্টের, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের থেকে অটোরিকশা উঠাই দিলে কি যানজট অনেকটা কমবে কিনা, আপনি এটা ক্রিটিক্যাল রাইটিং লেখেন। যানজট কমার জন্য কি কি ফ্যাক্টর দায়ী, এখানে অটোরিকশা কিভাবে দায়ী। আবার একই সাথে অটোরিকশা যে উঠাই দিবেন, অটোরিকশার সাথে অনেক মানুষের জীবিকা জড়িত, 10 লাখ অটোরিকশা বাংলাদেশে ঢাকা শহরে আছে, অটোরিকশার সাথে জীবিকা জড়িত, এই কথাটা আপনারা এখানে বলবেন। তো কাজে এটা গবেষণা সাপেক্ষ, অল্টারনেটিভ সলিউশন বের না করে অটোরিকশাকে ব্যান করা যাবে না, আপনি এরকম একটা কথা বলতে পারেন। আর্গুমেন্ট রাইটিং যদি এরকম আসে তাহলে কি হবে, আর্গুমেন্ট রাইটিং আসবে যে অটোরিকশা বন্ধ করলে বাংলাদেশে যানজট কমে যাবে, আপনি এটার পক্ষে না বিপক্ষে। আর্গুমেন্ট রাইটিং জাস্ট লাইক দ্যাট আর ডিবেট কম্পিটিশন। আমি এটার বিপক্ষে। কেন বিপক্ষে? কারণ বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা
উঠানো যাবে না। কারণ এতে করে কি হবে, যারা অটোরিকশা চালাতেছে তাদের অনেকেই আছে ড্রাগ এডিক্টেড, তাদের অনেকেই আছে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। তাদেরকে যদি আমি এখন অটোরিকশা ব্যান করে দিই পুরোপুরি দমে 100%, তাহলে কি হবে, দেশে অপরাধ প্রবণতা বাড়বে, দেশের মাদকাসক্ত বাড়বে, মাদকের সরবরাহ বিতরণ এগুলা বাড়বে, বৃদ্ধি পাবে, সোশ্যাল যেই ক্রাইম সেগুলো বৃদ্ধি পাবে। এতে করে সামাজিক অস্থিরতা তৈরি হবে এবং এটার ইম্প্যাক্ট অনেক বড়। খুব সিম্পল, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাচ্ছি। and then wanting question regarding time management and suggestion of focus setting. Suggestion of focus setting আমরা বিভিন্ন সময় দিয়েছি, এখন এত বড় লিস্ট আসলে দেওয়া সম্ভব না। রিগার্ডিং টাইম ম্যানেজমেন্টের একটা ভিডিও আছে আমার প্রোফাইলে আছে, ওইটা দেখলেই হবে। তারপরও আপনার আজকে হালকা করে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। শাহিনুল সামাদ সৈকত স্যার আমার সেশনের পরে সেশন পরিচালনা করবেন, আপনাদের কোশ্চেন নেবেন, আমিও অ্যান্সার দিব, শাহিনুল সামাদ সৈকতও অ্যান্সার দিবে। তারপরে আমরা হয়তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে 5 মিনিটের মতো আলোচনা করব। টাইম ম্যানেজমেন্ট থিঙ্কিং হ্যাভ নট টেকেন এনাফ প্রিপারেশন, মানে টেকেন এনাফ প্রিপারেশন নেন, এরকম অনেক মানুষ আছেন। হ্যাভ টু প্রপারলি ম্যানেজ টাইম ইন অ্যাকর্ডিংস উইথ দ্য কোশ্চেন, টাইম ম্যানেজমেন্টের নিয়ে বেশি সমস্যা। হাউ শুড আই টাইম ম্যানেজ, তারপরে ফোকাস অ্যান্সার শুড বি টাইম বাউন্ড অর টপিক কভার্ড টার্গেট, মানে বলতেছে যে আমি কি সময়ের মধ্যে সমস্ত অ্যান্সারগুলো করে আসবো নাকি যেসব টপিকগুলো টার্গেট করে গেছি সেগুলো কভার করব। ইট ডিপেন্ডস অন ইউর ডেলিভারি রেট, মানে আপনি যা জানেন আপনি যদি তার চাইতে কম ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার প্রিপারেশন, তাহলে আপনার এক্সাম স্ট্র্যাটেজি একরকম হবে। আপনি যা জানেন আপনি যদি তার চাইতে বেশি ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার এক্সাম স্ট্র্যাটেজি আর একরকম হবে। অনেক মানুষ এই ধরনের ব্যাপারগুলো নিয়ে অনেক কনফিউজ থাকেন। যে আমি আপনাকে বলি স্ট্যান্ডার্ড ওয়েটা আসলে কি, মানে আপনার যখন 6 বলে ছক্কা মারা দরকার তখন আপনি 6 বলে ছক্কা মারতে পারেন কিনা, এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। আপনার যখন 6 বলে 6 রান নেওয়া দরকার আপনি সেটা 1 বলেও নিতে পারেন, সেটা 6 বলেও 1 রান করে নিতে পারেন। তবে 6 বলে 1 রান করে নিতে গেলে রিস্ক থাকে না, কারণ আপনি যদি প্রথম বলে ছক্কা মেরে ফেলেন খেলা কিন্তু ওখানেই শেষ, আপনার আউট হওয়ার কোনো চান্স নেই। বাট আপনি যখন প্রথম বলে 1 রান নেবেন, পরের বলে আর 1 রান নেবেন, 4 বলে 4 রান বাকি থাকবে, আপনার কিন্তু আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম, ইট ডিপেন্ডস অন ইউর ডেলিভারি, আপনি কোন বলে কেমন খেলেন, কোন সময় কেমন পারফরমেন্স দেন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ স্ট্যান্ডার্ড যেই স্কেলটা এটা ডিপেন্ড করে হলো কোশ্চেনের ক্যাটাগরির উপরে। কোশ্চেন দেখার উপরে আপনাকে নির্ধারণ করে ফেলতে হবে এখানে কিভাবে লিখলে এটা স্ট্যান্ডার্ড হবে। এখানে কি ফুল অ্যান্সার করাটা স্ট্যান্ডার্ড, নাকি ফুল অ্যান্সার না করে 190 অ্যান্সার করে আসলাম, লাইক 10 মার্কস অ্যান্সার করে আসলাম না, বাট আমি সবকিছু মোটামুটি প্রিসাইজলি লিখে দিয়ে আসলাম, এটা স্ট্যান্ডার্ড। এটা আপনাকে প্রশ্ন দেখার পরে ধরে ফেলতে হবে। এটা যদি ধরতে পারেন আপনি ডেফিনেটলি এডি হবেন, এটা যদি ধরতে পারেন ডেফিনেটলি এডি হবেন। আর বাকিটা হলো আপনার নিজের এফিসিয়েন্সির উপর। অনেক আছে যে আমি ধরতে পারতেছি না আসলে কি হবে, এখানে কোশ্চেনটা কেমন হলো বুঝতে পারতেছি না। অনেকেই অনেকদিন পরীক্ষা দেন না, এই ক্যাটাগরির আর জানতেছেন না, কারণ আইবি অনেকদিন পরে আইডির পরীক্ষা নিচ্ছে, হতে পারে। ফোকাস 2.5 পৃষ্ঠা করে লিখলে কি সম্ভব, কত পাওয়া যেতে পারে? খুব ভালো প্রশ্ন। ফোকাস 2.5 পৃষ্ঠা করে লিখলে, মানে 2.5 পৃষ্ঠা লিখলেই মানে ব্যাপারটা কি এমন যে 2.5 পৃষ্ঠা লিখলে আমি বলতে পারবো যে মার্কস কত দেওয়া যাবে? আপনি কি লিখতেছেন ডিপেন্ড করতেছে তার উপর। আমি আগেই বলছি যে এখানে পৃষ্ঠার চাইতে ইম্পর্টেন্ট হতেছে আপনার কোয়ালিটি, নট কোয়ান্টিটি। আপনাকে 2.5 পৃষ্ঠা নাও দিতে পারে, 2 পৃষ্ঠা দেওয়ার সম্ভাবনাটা বেশি। 2.5 পৃষ্ঠা বড় জোর থাকতে পারে, 2.5 পৃষ্ঠা তো থাকবে না, হয়তোবা 3 পৃষ্ঠায় থাকার সম্ভাবনা বেশি, কারণ ওখানে মার্কস হলো প্রায় 30 মার্কস। হ্যাঁ, তো সেক্ষেত্রে 3 পৃষ্ঠা থাকাটাই স্বাভাবিক। আবার 2 পৃষ্ঠাও থাকলে অবাক হবেন না, কারণ আইবিএ এত ভাগাড়ম্বর অনেক লেখা পছন্দ করে না আর্টস ফ্যাকাল্টির মতো। ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন বাংলাদেশ, এটা কি সাজেশন দিলেন না প্রশ্ন করলেন বুঝলাম না। ফাইন্যান্সিয়াল লিটারেসি এন্ড ইম্পর্টেন্স ভালো একটা টপিক, এটা দেখে যাবেন। থ্যাংক ইউ। ফোকাস কোন স্টাইলে লিখলে ভালো মার্কস ক্যারি করা যাবে? ফোকাস কোন স্টাইলে আপনি পারেন এটা ইম্পর্টেন্ট। ফোকাসটা কোন স্টাইলে লেখা ভালো মার্কস ক্যারি করা যাবে? ভূমিকা, কনক্লুশন শব্দ দুটা রাখবেন না। ভূমিকার জায়গায় ভূমিকা লিখবেন, কনক্লুশনের জায়গায় কনক্লুশন লিখবেন। বাকি পার্টগুলো যা আছে সেগুলো পয়েন্ট আকারে লিখতে পারেন, কোটেশন মানে প্যারা আকারে লিখতে পারেন, পয়েন্ট করে লিখতে পারেন। যেমন ধরেন যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে, আপনি ভূমিকা লিখলেন, ভূমিকাতে ফাইন্যান্সিয়াল লিটারেসির সংজ্ঞা দিলেন, তারপরে আপনি বললেন ফাইন্যান্সিয়াল লিটারেসি বর্তমান প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট স্ট্যাটাসটা কি, এটার সাথে আরো কি কি জড়িত আছে, এটার সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট জড়িত আছে, এটার সাথে উইমেন এমপাওয়ারমেন্ট জড়িত আছে, এটার সাথে প্রপার্টি এলিভেশন জড়িত আছে, এটার সাথে আরো সোশ্যাল বিভিন্ন সেক্টর জড়িত আছে, গভর্নমেন্টের কি কি প্রজেক্ট আছে, এটার সাথে এসডিজি কিভাবে কানেক্টেড আমরা সেটা বলতে পারি, এটা কিভাবে দারিদ্র্য বিমোচন করে আমরা এটা বলতে পারি। সেটা বলে আমরা কনক্লুশনে চলে গেলাম। আপনি পয়েন্ট রাখতে পারেন অথবা চাইলে আপনি পয়েন্ট বাদও দিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ, এটা আপনার উপর নির্ভর করতেছে। হুইচ ইনস্টিটিউশন উইল টেক দ্য এক্সাম? আইবিএ এক্সাম নিবে। হোয়াট স্টাইল অফ রাইটিং ক্যারি গুড মার্কস?
অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা অ্যান্সার করবো হাউ টু এক্সেল দ্য ফোকাস রাইটিং। আমরা আমরা এই সংক্রান্ত লাইভ নিয়েছি। ভাইবা দেওয়ার জন্য মোটামুটি কত মার্কস লাগে, একটা পর একটা প্রশ্ন আসছে যে ভাইবা দেওয়ার জন্য মোটামুটি কত মার্কস লাগে। 160 মার্কস, 60% নাম্বার ইজ এনাফ। সাজেস্ট সাম ইম্পর্টেন্ট ফোকাস প্লিজ, হাউ টু টেক ফ্রুটফুল প্রিপারেশন। আচ্ছা, অ্যাবাউট প্রিপারেশন অ্যান্ড বুকস। অ্যাবাউট প্রিপারেশন অ্যান্ড বুকস মানে এডির আমি 5 দিন আগে বুকস নিয়ে কিনে কি করবো, মানে 2 দিন আগে বুকস কিনে কি করবেন ভাই? টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, লাস্ট টাইম প্রিপারেশন, জিকের জন্য কি পড়া যায়, জিকের জন্য আগে যা পড়ছেন তাই রিভিশন দেন, জিকের জন্য নতুন কিছু, নো স্পেসিফিক কোয়েরিজ। এক্সাম হল স্ট্র্যাটেজি, হাউ টু রাইট গুড, নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, অ্যান্সারগুলো শেষ। হাউ টু রাইট এবং এক্সাম স্ট্র্যাটেজি, এক্সাম হল স্ট্র্যাটেজি আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। এখানে ধরেন আপনি যেটাতে অনেক ভালো পারফর্ম করবেন, ম্যাথে হতে পারে, অ্যানালিটিক্যাল হতে পারে, আপনি কোনটাতে ভালো পারফর্ম করবেন বা কোনটাতে আপনার ক্যালিবার অনেক ভালো, আপনি ডেফিনেটলি সেটা অ্যান্সার করবেন সবার আগে। এবং আমার ভিডিওতে আমি ডিটেলস বলার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আপনাদের কিছু প্রশ্ন করবেন। এখন সাইলেন্স আমার সৈকত কিছু বলবেন, এডিশনালি আমার সাথে অ্যাড করবে, এবং আপনারা আপনাদের কোশ্চেন সেশন এখানে চালু করে রাখতে পারেন, কোন বা কমেন্টে আপনারা ইনবক্সে আপনারা প্রশ্ন দিয়ে রাখতে পারেন। এই মেসেজ সেকশন আমরা ওখান থেকে প্রশ্ন পড়ে অ্যান্সার করতে পারি, বলতে পারি। সাইলেন্স আমার সৈকত। ধন্যবাদ ছোটন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ছোটন হচ্ছে বেশিরভাগ কথা বলে ফেলছে, তো আমি হচ্ছে ওর কথার সাথে কিছু কথা শুধু যোগ করবো। বেশ কিছু পয়েন্ট উঠে আসছে এখানে, বিশেষ করে হচ্ছে লেখার প্যাটার্নটা কেমন হওয়া উচিত বা কত মার্কস অ্যান্সার করা উচিত। কারণ কত মার্কস অ্যান্সার করা উচিত এটার বিষয়ে যদি প্রথমে বলি, মোটামুটি আপনারা 160 থেকে 70 টার্গেট করবেন, তবে মেইন ফোকাস রাখবেন হচ্ছে যেগুলাতে কাট মানে পয়েন্ট টু পয়েন্ট মার্কস পাওয়া যায়। যেমন আপনার ফোকাসের মধ্যে আপনি 30-30 কখনো পাবেন না, এখানে 30-30 আপনাকে কোনো পরীক্ষকই দিবে না। কিন্তু আপনি যদি যেমন জিকে, ম্যাথ, তারপরে হচ্ছে অ্যানালাইটিক্যাল, এগুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মার্ক। তো আপনি যদি মনে করেন যে আমি ম্যাথ, জিকে এগুলা বাদ দিয়ে 150-160 অ্যান্সার করবো, তাহলে কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে। তো আমি এই ক্ষেত্রে বলবো হচ্ছে আপনারা ম্যাথ, জিকে, অ্যানালাইটিক্যাল, এই তিনটা জিনিস এখানে মোটামুটি ভালো একটা মার্কস। যেমন অ্যানালাইটিক্যাল মধ্যে আমরা ক্রিটিক্যাল এটা এই অংশটা বাদ দিলেও অ্যানালিটিক্স রিজন নিয়ে 20 মার্কস থাকতেছে, জিকে তে হচ্ছে 10 মার্কস, ম্যাথে 30, মোটামুটি ভালো একটা মার্কস। এই মার্কসটা কিন্তু কেউ বাদ দিবেন না, কারণ এটা খুবই ভালো একটা marks। আর এর উপর হচ্ছে বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামার, যেটা এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মার্কস এগুলা। এই মার্কস গুলো যদি আপনি নিয়ে আসতে পারেন, আপনি যদি ফোকাস আপনাকে যদি 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা যাই দেখ না কেন, আপনি মোটামুটি একটা লিখতে পারলে 50% মার্কস কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে আপনার মার্কসের যদি ভেরিয়েশন তৈরি হয়, মূল ভেরিয়েশনটা তৈরি হবে ম্যাথ, জিকে, গ্রামার, বাংলা ব্যাকরণ, তারপরে হচ্ছে অ্যানালিটিক্যাল, এই অংশের মধ্যে আপনার টোটাল ভেরিয়েশনটা হয়ে যাবে। আপনি যদি এখানে খারাপ করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, কারণ আপনাকে এখানে ফোকাস বা ট্রান্সলেশন এখানে কিন্তু খুব বেশি বেরিয়ার থাকবে না, বেরিয়ারটা খুবই অল্প হবে। আপনি অনেক ভালো লিখলে 70 বা 80% মার্কস পেতে পারেন, মোটামুটি অ্যাভারেজ যদি লিখে আসতে পারেন 50% মার্কস। এখানে ভেরিয়ারটা কিন্তু খুব বেশি না। তাহলে আপনাকে ফোকাস দিতে হবে বাকি যে অংশ পয়েন্ট টু পয়েন্ট মার্কস আসতেছে ওগুলোর মধ্যে। এখন যদি বলি যে আপনারা ফোকাসটা কেমন অ্যান্সার করতে পারেন, আপনাদের কয়েকজনের একটা প্রশ্ন ছিল যে ফোকাসটা কিভাবে অ্যান্সার করলে আসলে ভালো হয়। তো আমি এখানে যেটা বলবো যে ভূমিকা বা উপসংহার আপনারা এখানে দুই তিনটা লাইনে লিখবেন, তবে পয়েন্টের নাম দেওয়ার দরকার নাই। বাট শুরুতে 2 লাইন লিখে একটা ইন্ট্রোডাক্টরি দিবেন, লাস্টে হচ্ছে 2 লাইন লিখে একটা ফিনিশিং দিবেন, কিন্তু পয়েন্টের নাম দেওয়ার দরকার নেই। আর মাঝখানে যে কাজটা করবেন আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি যে পয়েন্ট গুলো দিতেছেন, মনে করেন কোন একটা প্রবলেম লিখতেছেন, প্রবলেম যখন লিখবেন প্রবলেমের ওখানে একটা লাইন দিয়ে পরে পয়েন্ট করে করে মানে ছোট ছোট শব্দে লিখেন, সিম্পল শব্দ ব্যবহার করেন, সিম্পল বাক্য ব্যবহার, বড় বাক্য ব্যবহার করার দরকার নেই, ছোট ছোট বাক্য ব্যবহার করেন বা ছোট ছোট শব্দ ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনাদের যিনি খাতা দেখবেন ওনার চোখে তাড়াতাড়ি আসবে পয়েন্ট গুলো। একটা বাক্য পড়ে ওখানে কি বলছেন সেটা বের করার চাইতে একটা শব্দ যখন আপনি ব্যবহার করতেছেন বা একটা 2-3টা শব্দ ব্যবহার করে যখন আপনি তথ্যটা দিচ্ছেন, তখন এটা কিন্তু চোখে ভালো পড়বে এবং এটাই ভালো মার্কস ক্যারি করে। আর এর মধ্যে যদি আপনি কোনো ডেটা ব্যবহার করতে পারেন, কোনো তথ্য দিতে পারেন, নিউমেরিক্যাল ভ্যালু, তো এই জিনিসগুলো কিন্তু ফোকাসের জন্য খুবই ভালো। তো আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা এই ধরনের পয়েন্ট গুলো এখানে নিয়ে আসবেন, তাহলে আপনাদের মার্কসটা ভালো আসবে।
আর উত্তর জিকে এর ক্ষেত্রে আপনারা হচ্ছে শুধু উত্তরটুকু লিখবেন। আর ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর যে অংশগুলো আসতেছে ওইখানে একটু ব্রিফ আসতেছে প্রশ্নগুলা। তো আপনারা ওই প্রশ্নগুলো লেখার সময় একটু কেয়ারফুল থাকবেন। বিশেষ করে যদি ডেফিনেশন টাইপ বা কোনো যদি একটা আহ, আপনার মতামত যদি জানতে চাই, তাহলে একটু এক লাইন বা দুই লাইনের মধ্যে চিজটা নিয়ে আসবেন। বড় উত্তরটা বড় করার দরকার নেই, ছোট করবেন, বাট যেই জিনিসটা জানতে চাচ্ছে প্রশ্নে সেই জিনিসটা লেখার চেষ্টা করবেন। আর ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল হয় হচ্ছে ইউনিটে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। আপনারা অনেক সময় ক্যালকুলেশন করে চলে আসেন, কিন্তু আপনারা ইউনিট লিখতে গিয়ে, আমি যেহেতু আমাদের রিটেন খাতা, অনেকগুলো খাতা আমরা বিভিন্ন পরীক্ষার ব্যাচে দেখছি যে ইউনিট লিখতে গিয়ে অনেকে ভুল করে। আপনারা প্রশ্ন ধরার সময় বা দেখা যাচ্ছে যে একটা অংশে দেখা যাচ্ছে কিলোমিটার পার আওয়ার আর একটা মিটার পার সেকেন্ড, উত্তর লেখার সময় আপনারা মিক্স করে ফেলছেন। তো এই জিনিসগুলো আপনি একটু আপনারা খেয়াল করবেন, এই জিনিসগুলো যেন ভুল না হয়। ইউনিট ম্যাথের ক্ষেত্রে ইউনিটটা আপনারা কেয়ারফুল থাকবেন। প্রয়োজনে যদি পরিমিতি যদি আসে, একটু হাতে চিত্র এঁকে নিবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। আর হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় সময়ের যে বিষয়টা, আপনাদের পরীক্ষা 120 মিনিট হলেও আপনারা পরীক্ষাটাকে নিবেন হচ্ছে 110 মিনিট, 105 থেকে 110 মিনিট হিসাব করবেন। চেষ্টা করবেন 105 মিনিট ক্যালকুলেশন করার। 105 মিনিট ক্যালকুলেশন করবেন, বাকি 15 মিনিট থাকবে হচ্ছে আপনার শুরুর দিকে দেখবেন যে 5 মিনিট প্রশ্ন উল্টা খাতা দেখতে দেখতে চলে যাচ্ছে, লাস্টের দিকে 10 মিনিট আপনাকে রাখতে হবে রিজার্ভ হিসাবে। তো মোটামুটি 15 মিনিট বাদ দিয়ে 105 মিনিটের পরীক্ষা আপনাকে চিন্তা করতে হবে। 105 মিনিটের পরীক্ষায় চেষ্টা করবেন 200 মার্কের অ্যান্সার করা। যদি না পারেন, পয়েন্ট টু পয়েন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর করে 170 থেকে 80 অ্যান্সার করা। এতটুকু যেন মিস না হয়। আপনি হয়তো ট্রান্সলেশন 20 মার্কস, এটা হয়তো বা কোনো কারণে মিস করে আসলেন, কিন্তু ম্যাথ চেষ্টা করবেন করে। যদি কোনো কারণে একটা ম্যাথ ভুল হয়ে যাচ্ছে, ওইটার পিছু পড়ে থাকবেন না। একটা ম্যাথ ভুল হয়ে গেছে, ওইটাই প্রথম চেষ্টা করছেন, ভুল হয়ে গেছে, ওইটি স্কিপ করে পরের অংশে চলে যান। বসে থাকার সময় নেই, বসে থাকলে আপনি পিছিয়ে যাবেন। আপনি টাইমটা আগে ম্যানেজ করে নেবেন। আপনি একটা ম্যাথ করবেন হচ্ছে 5 মিনিট, আমার 5 মিনিট শেষ, ম্যাথ সলিউশন হয় নাই, বা বুঝতেছেন যে 1 মিনিট চেষ্টা করার পর দেখতেছেন যে ম্যাথ সলিউশনটা আপনি পারবেন না, ওটা স্কিপ করে যান, স্কিপ করে পরের অংশে চলে যান। এইভাবে আপনাকে টাইমটা ম্যানেজ করতে হবে। তো এ হচ্ছে মোটামুটি একটা বেসিক। এরপরে হচ্ছে আপনারা যে প্রশ্ন করবেন, আমরা একটু প্রশ্নগুলো শুনি। ছোট। হ্যাঁ, ধন্যবাদ আমার সৈকত। আচ্ছা, আপনারা ওপেন কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোস্তাফিজুর রহমান মিজান। আমি কি স্যার প্রশ্ন করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি? জি মিজান ভাই, হ্যাঁ ভালো আছেন, আমরা চিনি হ্যাঁ, আপনাকে, বলুন। হ্যাঁ, আমি এর আগের বারে স্যার আপনার ইসে ভর্তি হয়েছিলাম, মানে 2023 সালের যে সার্কুলার ছিল, হুম হুম। ওইটাতে আমার বাবা বন্ধু দেওয়া হয় নাই আর কি। আচ্ছা 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 এবারে আমার লাস্ট বয়স আর কি, 6-7 আচ্ছা। মাস আছে আর বয়স। তো একটা আমার আমার আসলে প্রশ্নগুলো অনেকগুলো, আমি হুম খাতায় লিখে নিছি আর কি, আমার হুম অনেকগুলো হুম সমস্যা হচ্ছে তো, হুম। লিখে আপনার নিচ্ছি। প্রশ্ন করুন, আমরা ওয়ান বাই ওয়ান অ্যান্সার আচ্ছা, করতেছি। আচ্ছা, আমি যখন ইংরেজি ফোকাস যখন আমি লিখবো, না সরি, আমি বাংলা ফোকাস যখন আমি লিখবো, যেমন এখানে একটা প্রশ্ন যদি আমি বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কি চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জ উত্তরণে কি করণীয়। তো আমি আমার জ্ঞানে যতটুকু জানি যে ফোকাস রেটিং মানে হচ্ছে রচনার মতো না, অনেক বিস্তারিত না, এখানে চ্যালেঞ্জ বিষয়টা লিখতে বলছে, আর হচ্ছে এটা সমাধানে কি করণীয়। তো আমি চাচ্ছি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের আদার্স পার্সপেক্টিভ না দিয়ে শুধু হচ্ছে কি চ্যালেঞ্জ যেটা আছে এইটা লিখবো, আর হচ্ছে উত্তরণে কি করণীয়, এই দুইটা আমি 2 পৃষ্ঠা লিখবো, যেহেতু 3 পৃষ্ঠা যদি দেয়। আর বাকি যে 1 পৃষ্ঠা থাকবে, 1 পৃষ্ঠার 2-3 লাইন হচ্ছে ভূমিকা, 2-3 লাইন হচ্ছে উপসংহার, আর বাকি যে পেজটা বর্তমানে বাংলাদেশে এটার কি অবস্থা এটা দেখানোর জন্য। অন্য কোনো দিকে শিফট করব না আমি। আমি কি ঠিকঠাক আছি লাইনে? আমার লাইনে ঠিক আছি আমি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমি আমাকে বলছিল মানে কি কি চ্যালেঞ্জ আছে, অনেকে ডেমোগ্রাফিক পরিবর্তন দেয়, মানে 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 আমি দেখছি যে মানে ডেমোগ্রাফিকের কি চ্যালেঞ্জ, উত্তরণে কি করণীয়, 2 পৃষ্ঠা হাবিজাবি লেখে, শেষ পৃষ্ঠা দেখে কি চ্যালেঞ্জ, আর অর্ধেক পৃষ্ঠা, তাহলে তো লেখা হয়ে যাচ্ছে 1 পৃষ্ঠা প্রশ্ন যেটা চাইছে। আমি আমি পারছি হুম ভাই হুম বুঝাইতে? হুম আমার হুম, আমার আমি আমি সমস্যা বুঝতে বুঝতে পারছি আমি আমি? বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে মানে পেরেছি। যেটা চাচ্ছে সেটা 3 পৃষ্ঠার 1 পৃষ্ঠা লেখছে। হুম। মানে ঠিক আছে, আমি আপনি এইটা না আপনার লাইনে ঠিক আছেন। আপনি মানে আমি মানে আমি হচ্ছে প্রথম পৃষ্ঠার অর্ধেক থেকে কি চ্যালেঞ্জ লেখা শুরু করব, এবং 1 পৃষ্ঠা লিখবো, বাকি হাফ পৃষ্ঠা মানে আমি 3 পৃষ্ঠার আড়াই পৃষ্ঠায় কি চ্যালেঞ্জ আর উত্তরণে কি করণীয় এগুলো লিখবো শুধু আমি। কোনো সমস্যা নেই। এটা
হুম। মানে এটা ভালো হবে তো আমার জন্য, হুম হুম রাইট? হুম এর সাথে জাস্ট যে দুইটা শব্দ লিখছি, জনশক্তি আর হলো পঞ্চম শিল্প বিপ্লব, একটু কানেক্ট করে দিন। আচ্ছা, আচ্ছা, আমি আবার একটু হচ্ছে কি যে যেমন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যদি পরীক্ষায় আসে, মানে আমি যেভাবে লিখি, আমি একটা কোচিং এ এক্সাম দিছিলাম। আমি কোচিং এর নামটা কি বললে সমস্যা হবে, বলতে পারবো? না, মানে এটা অসুবিধা নেই। অনলাইন। হ্যাঁ, আমি ইবিসি তে পরীক্ষা দিয়েছিলাম, হুম এক্সাম ব্যাচ। হুম 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 তো এক্সাম ব্যাচে আমি মানে ওদের খাতা যেভাবে দেখে, মানে আমি যেগুলো লিখি এগুলো কেউই লেখে না, বাট এইগুলো ঘাটতে আমার অনেক কষ্ট হয়েছে। যেমন হুম হুম আমি হেডলাইন দিয়ে হইলো এমএফএস আর হচ্ছে প্রিপেড কার্ড, এটা পত্রিকা থেকে নিছিলাম আমি। হুম হুম তো এখানে দিছিলাম যে এমএফএস এর মাধ্যমে যারা রকেট ব্যবহার করে তারা যদি ডাচ বাংলা ব্যাংক হয়ে থাকে, তাহলে তারা প্রিপেড কার্ডও ব্যবহার করতে পারে। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারে, তাহলে এটা একটা ইনক্লুশন হচ্ছে। তোমরা আমি হেডলাইন দিই এরকম এমএফএস প্লাস প্রিপেড কার্ড, তারপর আবার আবার হেডলাইন দিই এটিএম প্লাস পিওএস মেশিন, তারপর আবার দেই ভয়েস ব্যাংকিং, তারপর আবার দেই হচ্ছে রেমিটেন্সের কার্ডের মাধ্যমে কি সুবিধা, তারপর দেই হচ্ছে হলো নো ফ্রিল অ্যাকাউন্ট। আমি দেখছি এই পয়েন্টটা খুব বেশি কেউ লেখে না, নো ফ্রিল অ্যাকাউন্ট। নো ফ্রিল অ্যাকাউন্ট মানে মাত্র 10 টাকার হ্যাঁ, বিনিময়ে এটা ব্যাংক আছে, করতে হ্যাঁ, পারে। ওটা আমাদের নোটে আমরা বলি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের হ্যাঁ, একটা হ্যাঁ। ফাইলে আছে। হ্যাঁ, যে আচ্ছা, তারপর হচ্ছে হলো ওই যে এনএফআইএসবি, মানে একটা হুম নতুন নিচে এটা হুম কর্মসূচি নিয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে মানে হুম মানে তথ্য ঘেটে ঘেটে বের করছে এগুলো আর কি। হুম হুম এনএফআইএসবি মানে আমি এরকম কি পয়েন্ট আকারে রেখি যে জনশক্তি বাড়াতে হবে নিয়ে পয়েন্ট, দেশের অর্থনীতি বাড়াতে হবে, মানে এরকম পয়েন্ট দেই না আমি। ওই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো আছে, এই যে উদ্যোগ নেয়, ওই উদ্যোগটা হেডলাইন দেই। আমি কি এটা কি ঠিকঠাক করতেছি? এবং এটা তো ইংরেজি নামে তারা দিয়েছে, আমি কি এটা হুম ইংরেজি হুম নামে দিব? যেমন বাংলাদেশ এইটা হচ্ছে। আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ, ধরেন আপনি হ্যাঁ, নফরিল অ্যাকাউন্টের কথা বললেন। হ্যাঁ, নফরিল অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে হেল্প করতেছে। হ্যাঁ, তারপরে আপনি এনএফআইএসবির কথা বললেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওয়ালেট হেল্প করতেছে, হ্যাঁ, ইকেওয়াইসি। প্রিপেড কার্ড হেল্প করতেছে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে কিউআর পেমেন্ট এটা হেল্প করতেছে। এগুলো তো ফিচার্স, এগুলো তো মানে ফিচার্স, এগুলো আর মানে কি আমি হচ্ছে আমার। যে ফিচার্স গুলা হেল্প করতেছে, যে আপনি এটা বলতে পারেন যে যে প্রেজেন্ট মানে প্রেজেন্ট মেজার্স বা প্রেজেন্ট অ্যাক্টিভিটিস অফ বাংলাদেশ ব্যাংক টু ইমপ্লিমেন্ট ক্যাশলেস ইকোনমি অথবা টু ইমপ্লিমেন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এইখানে আপনি সাব টপিকের মধ্যে এগুলো রাখতে পারেন। যে নো ফ্রিল অ্যাকাউন্ট, এনপিএসবি আসতে পারে, বিএফটি আসতে পারে, ক্যাশলেস ব্যাংকিং আসতে পারে, তারপরে আমার অন্যান্য ফিচার্স আসতে পারে, এনপিএসবি আরেকটা অনেক কিছু জিনিস আসতে পারে। পাইছি যে বাংলাদেশ হচ্ছে এশিয়ায় ফার্স্ট একটা কাজ করছে, সেটা হচ্ছে উমেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডেটা ড্যাশবোর্ড। উমেন হুম হুম ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডাটা ড্যাশবোর্ড, ব্যাংকে হুম ব্যাংকে একটা মানে একটা। আলাদা একটা ডেডিকেটেড ডেস্ক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই তথ্যগুলো আমি দেখছি কেউ লেখে না, আমি এগুলো এটা লিখছি। এটা আবার আসবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিভাবে উইমেন এম্পাওয়ারমেন্টকে প্রমোট মানে করে, এটা এই মানে ক্ষেত্রে। করবো। ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে আমি যেরকম কিওয়ার্ড বেসিসে লিখি, হ্যাঁ, এটা কি ঠিক আছে নাকি আমি না না গতানুগতিক না বাংলা? না 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 কিওয়ার্ড বেসিসে না, কিওয়ার্ড বেসিসে না, এটা আপনি পুরাপুরি আপনি হলো ফিচার্স কে আপনি হেডিং এ নিয়ে আসতেছেন। ফিচার্স কে হেডিং এ না এনে আপনি বলতে পারেন যে কি কি মেজার্স নেওয়া হয়েছে, সাম ক্রুশিয়াল মেজার্স বাই বাংলাদেশ ব্যাংক টু ইমপ্লিমেন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এখানে আপনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, ক্যাশলেস ব্যাংকিং, এগুলোর আবার ক্যাটাগরি আছে কিন্তু। যে যেটা আপনার ডাব্লিউএফআইডি এর কথা যেটা বললেন, ডাব্লিউএফআইডি হলো এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে সম্পর্কিত। তারপরে নো ফ্রিল অ্যাকাউন্ট, এটা আবার প্রপার্টি ডিডাকশনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ক্যাশলেস ব্যাংকিংটা এটা আবার মানে নো ক্যাশ মানে পেপারলেস ব্যাংকিং এর সাথে জড়িত। আর একটা ইমপ্লিমেন্টেশন আসবে পেপারলেস গ্রিন ইকোনমি, গ্রিন ব্যাংকিং এর সাথে জড়িত। আপনি যদি টপিকের সাব হেডলাইন গুলো এভাবে রাখেন, আমার মনে হয় প্রেজেন্টেশনটা আরো ভালো হবে। আমি আমি আসলে আমি 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 ঠিক আছে। আমি আমি কতটা মানে আমি যতটুকু বুঝেছি আর কি। হুম তাহলে আমি কি এইরকম এই যে নো ফ্রিল অ্যাকাউন্ট, এইটা যদি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসে, তাহলে কি আমি লিখবো কি বাংলাদেশের দারিদ্র বিমোচনে ব্যাংকে যা করেছে, পরে ওই হেডলাইনটা না দিয়ে এটা নিচে লিখবো নো ফ্রিল, নাকি নো ফ্রিল দিয়ে হেডলাইন দেওয়া না উচিত না আমার? না 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 না, এটা তো ফিচার্স। নো ফিল্ড ইজ এ ফিচার্স অ্যাকাউন্ট, এটা তো একটা ফিচার্স, এটা তো ইনিশিয়েটিভের মধ্যে পড়ে, জানেন? ও, ইনিশিয়েটিভ বলে তারপরে বাকিটা বলবেন। তাহলে আমি ঠিক মূল আছে? কথাটা লিখবো হলো যে মানে দা- দারিদ্র বিমোচন হচ্ছে বা যুক্ত হচ্ছে নো ফ্রিল অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে। এক্স্যাক্টলি, ব্যাংকিং অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আসলে আলটিমেট গোলটা কি,
ধরেন নো ফ্রিল অ্যাকাউন্ট 10 টাকার অ্যাকাউন্ট আপনি খুলতেছেন, এটার আলটিমেট গোল কি? ও আমি তো এবং শুধু এবং স্কুল ব্যাংকিং আছে, স্কুল ব্যাংকিং আছে, হ্যাঁ, এটার আলটিমেট গোলটা কি? ব্যাংকিং আছে, স্কুল 18 বছরের নিচে এটার আলটিমেট গোল কি? এটা আমরা আমাদের ক্লাসে এগুলো আমরা বলছি যে এটার আলটিমেট গোল হইতেছে যে যে সময় বাংলাদেশ ডেভেলপড কান্ট্রি হবে তখন আমাদের দেশে 12,500 মার্কিন ডলার থাকতে হবে মাথাপিছু আয়। আর মাথাপিছু আয় ডিফাইন করা কিভাবে? মাথাপিছু আয় ডিফাইন করা টোটাল জিডিপি ডিভাইড বাই টোটাল পপুলেশন দিয়ে। তো আপনার এইটা যে জিডিপির এই ব্যাপারগুলো আবার ওই যে ব্যাংকের অ্যাকাউন্টিং এর সাথে এগুলো জড়িত আছে। আপনি যখন এই ব্যাংকের হিসাবায়নটা এভাবে আনবেন তখন এই যে যখন সঞ্চয় প্রবৃদ্ধি হবে, এবং এই যে আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা পিলার আছে, সেটা হচ্ছে সঞ্চয়ে মানুষকে আরো প্রবৃদ্ধ করা, মানে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা। এটার মধ্যে স্কুল ব্যাংকিং জড়িত আছে। তো স্কুল ব্যাংকিংটা আসবে হলো আপকামিং যে ফিউচার চ্যালেঞ্জ টু মিট আপ দ্য চ্যালেঞ্জ অফ ফিফথ আইআর অ্যান্ড মিট আপ দ্য চ্যালেঞ্জ অফ এলডিসি পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য এবং একই সাথে ডেভেলপড বাংলাদেশকে প্রমোট করার জন্য এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টকে সামনে আরো ধাবিত করা হয়েছে। এর সাথে আপনার সম্পর্কিত আছে একই সাথে দারিদ্র বিমোচন, একই সাথে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, একই সাথে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ইনক্লুশন মিন্স যে যেইটাই আপনি অ্যাটেম্পটা নিচ্ছেন সেই অ্যাটেম্পটা চারপাশে ছড়াই দেওয়া, সবাইকে যেন টাচ করে। যে যে আগে যেমন এক্স গভর্নমেন্টের কিছু প্ল্যান ছিল যে কাউকে পেছনে ফেলে নাই, এটাও ঠিক ওরকম একটা মেজার আছে। যাই হোক, আমি সংক্ষেপে বলে ফেললাম আর কি, আরো ডিটেলস অনেক কিছু বলার আছে কিন্তু এখন আর সময় এগুলো বলা যাবে না। মানে প্রশ্ন যেটা আসে ওইটা নিয়ে ভালো লিখতে পারি, কিন্তু আমার সবচেয়ে বেশি হ্যাসেলিং হয় হচ্ছে ভূমিকার উপসংহার। দরকার নাই, শোনেন আমি বলি আপনাকে, ভূমিকার উপসংহার নিয়ে এত ভাবনা চিন্তা করার দরকার নাই। ক্যাটাগরি ডিফাইন করে ফেলবেন, ক্যাটাগরি ডিফাইন করে সব ক্যাটাগরির জন্য একরকম ভূমিকা একরকম উপসংহার রেডি করে যাবেন, লিখে দিয়ে আসবেন, এত চিন্তা করার কিছু নাই। ওইটা আছে, ওই মানে তাহলে ওগুলো লিখে দিয়ে আসবো। হ্যাঁ, সেটাই, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এখানে ভূমিকা উপসংহার যদি আপনার ইয়ে না থাকে, এটা কোনো টাচ স্টোন না যে এটা টাচ করলেই আপনি অনেক ভালো মার্কস পাই যাবেন, বিষয়টা এরকম না। ভূমিকার বদলে কি লেখা যাবে, যেই টপিকসটা আসবে ওই টপিকস রিলেটেড কোন সংস্থা ওটাকে কিভাবে সংজ্ঞায়িত করছে। হ্যাঁ, দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, সহজ হয়। এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভূমিকা না লিখে যেটাই আসবে কোন সংস্থা ওইটাকে সংজ্ঞায়িত করছে কিভাবে ওইটা লিখতে পারি। হ্যাঁ, দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে কি ভাই, মানে যে আর্গুমেন্ট নিয়ে, আর্গুমেন্ট যদি এক পৃষ্ঠা দেয় তাহলে আমি শুধু জাস্ট হচ্ছে ফর দিয়ে আমি 3টা কারণ লিখলাম আর এগেইনস্ট দিয়ে 3টা কারণ লিখলাম। যদি এক পৃষ্ঠা দেয় তাহলে তো ভূমিকা উপসংহার লিখতে তো আমার তাহলে তো মানে এখানে রিজন কমাতে হবে, তাহলে আমার কমাই দেন, অসুবিধা নাই তো, এখানে দরকার নাই তো এত কিছু, কোনো সমস্যা নেই তো। যতদিন দেশে যথাচার, আপনাকে যদি 1 পেজ দেয় আপনি 1 পেজের মধ্যে লিখে আসবেন। আপনি একটা কাজ করতে পারেন, এখানে টেবিলেশন করতে পারেন। হ্যাঁ, যদি এরকম জায়গা কম দেয় আপনি টেবিলেশনের হেল্প নিতে পারেন, যে এখানে ফর এবং এগেইনস্ট আপনি এখানে একটা টেবিল করে বলে দিতে পারেন যে এগুলো হচ্ছে লজিক, এবং এখানে আরেকটা এক্সাম্পল দিতে পারেন। আচ্ছা, একটা ভালো আমার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং অবশ্যই এক্সাম্পল রাখবেন, এক্সাম্পল দিতে পারেন। তারপরে আপনি আপনার ডিসিশন যে হ্যাঁ আমরা তাহলে এই ডিসিশনে আসতে পারি। সিদ্ধান্ত যদি না চাই আমাকে অনেক সময় বলে না, শুড ইউ ডু ইউ এগ্রি উইথ দ্যাট, হ্যাঁ আপনি এগ্রি করেন কি করেন না, আপনার তখন স্পেসিফিকেশন আসবে। আসে তাহলে কি আমার মতামত দিতে হবে যদি আমার মতামত না চায়? না, মতামত না চাইলে মতামত দিবেন না, আপনাকে বলবে আপনি এটার সাথে একমত নাকি একমত না, ওই কথাগুলো বলবেন আর কি। না, আমার প্রশ্ন হচ্ছে ওই যে অনেক সময় আসে না যে এই ব্লু ইকোনমি করা উচিত নাকি ওই এটা করা উচিত না, মানে আমার মতামত চায় না, ইউ মানে এই যে এগ্রি বলে নাই আর কি, এগ্রি অর ডিসএগ্রি। মতামত আপনিই দিতেছেন বেসিক্যালি, অসুবিধা না, ডিরেক্টলি চাইতেছে না, বাট আপনার কাছ থেকে যেটা প্রত্যাশা করতেছে যে আপনি এটার পক্ষে বিপক্ষে কথাগুলো বলবেন, তাই তো? তার মানে যেটাই আসুক আমি একটা মত দিব। হ্যাঁ, জি এক্স্যাক্টলি, যে এবং উইথ ডাটা প্রেজেন্টেশন, মানে রিসোর্স, যে এই রিসোর্সের কারণে মনে হয় যে এটা সঠিক বা এটা ব্যাঠিক, এরকম এক্সাম্পল বেসিস আর কি বাংলাদেশে। এক্স্যাক্টলি, আর্গুমেন্টেটিভ বেসিক্যালি ওইটাই, যে একটা মতামতে উপস্থিত হওয়া। হ্যাঁ, যদি এক পৃষ্ঠা দেয় তাহলে তো মানে যে রিফিউটেশনটা দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে, মানে যে রিফিউটেশন তো দেওয়াটা সম্ভব স্পেসে হবে না। পারবেন না, স্কিপ করেন, অসুবিধা নাই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ঝামেলা ছিল। আর কেউ আরো কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া?
জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আমার আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে রিসেন্ট যে মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক যেটা ইন্ট্রোডিউস করেছে, সেটা কি আমাদের পরীক্ষার আগে একবার ব্রিফলি দেখা যাওয়া উচিত? দেখে যাওয়া উচিত, হ্যাঁ। আর এইটা রিলেটেড কি কোনো হচ্ছে যে ফোকাস টাইপ প্রশ্ন আসতে পারে, মানে অ্যাবাউট দ্য পজিটিভ অর নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য মানে রিসেন্ট মনিটারি পলিসি, আসতে পারে, আসতে রাইট? পারে। এটা পড়ে গেছে অলরেডি সবাই। এটা অলরেডি অনেকেরই পড়া হয়ে গেছে। এত আহামরি ওরকম কিছু না আসলে। শোনেন, ব্যাপারটা আমি বলি। ধরেন এইখানে পলিসি রেট গুলা কি 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 পরিবর্তন আসলো, এইগুলা কি কি কাজে লাগে। তারপরে হলো ইনভেস্টমেন্টের কথা কিছু আছে। ইনভেস্টমেন্টের কথা, কারণ এখানে সবই তো নিউমেরিক্যাল ডাটা। এই নিউমেরিক্যাল ডাটা যদি মনে রাখতে পারেন তো খুব ভালো, আর যদি না মনে রাখতে পারেন তাহলে এগুলোর সাথে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি কিভাবে সম্পৃক্ত আছে এই কথাটা বলে দিয়েছে। বাট দেখে যাওয়া ভালো, কারণ আমি কি আগস্ট মাস একটা তো। পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কাজ করছি প্রায় হ্যাঁ 2 বছর হলো। হ্যাঁ হ্যাঁ। তো আমি সিনিয়র অফিসার যে এক্সামটা দিয়েছিলাম সেখানে আমার মনে আছে আমি ফোকাস রাইটিং এ আমি মনে হয় কোনো ডেটাই দিইনি। তো আমার কাছে মনে হয় যে কি সামহাউ এই ডেটা বিষয়টা খুবই ক্লিশে না বলা না হয়েছে। না না, অসুবিধা নেই কোনো। আমরা তো বললাম ডেটা, মানে আমরা সবসময় যেটা বলি, ডেটা দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, একটা হচ্ছে নন নিউমেরিক্যাল ডাটা। কিন্তু মনিটারি পলিসি হলো এমন একটা ফোকাস যেটা হলো ডেটা বেসড। মানে এখানে মনিটারি পলিসি তো কিছু কিছু প্যারামিটার ডিফাইন করে দিচ্ছে, পলিসি রেট চেঞ্জ করতেছে। এখানে আপনি কিছু ডেটা আপনার দিতে হবেই, যে কত পার্সেন্টেজ চেঞ্জ হইলো, এসডিআর এসএলএফ কি পরিমাণ আসলো। যেমন এর আগের বারে আপনার হচ্ছে প্রাইভেট সেক্টরের গ্রোথ কেমন ছিল, যে কত পার্সেন্ট বাড়লো, কত পার্সেন্ট কমলো, দুই একটা ইনফরমেশন এখানে আপনার রাখতে হবেই। যেমন যদি বাজেট নিয়ে ফোকাস আসে, আপনাকে তো এখানে অবশ্যই বাজেটের অ্যামাউন্টটা কত এটা তো লিখতে হবে অন্তত। মানে এই এই টাইপের ফোকাসে আপনাকে কিছু ডেটা দিতে হবে। আবার কিছু কিছু ফোকাস আছে, যেমন ওই যে মিজান যে কথাগুলো বলতেছিল, যে এখানে নো ফ্রি মানে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলতেছিল, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আসতেছিল। আমি এখানে যে ডেটাগুলোর কথা বলছি সেই ডেটাগুলো না দিলেও কোনো সমস্যা নেই। কিছু কিছু ফোকাস আছে যেটা ডেটা ডিজার্ভ করে, আর কিছু কিছুতে ডেটা ডিজার্ভ করে না। আপনি 22-এর এসো না, 22-এ জয়েন করছিলেন? না, আমি হচ্ছে যে এসও 21 পেজ। 21-এ ওখানে ফোকাস ছিল কোনটা? ওখানে ফোকাস ছিল হচ্ছে যে এফডিআই এর ট্রাকশন নিয়ে, এফডিআই এর পজিটিভ চেঞ্জ কি আসলে আমি, হ্যাঁ আমার এখন মনে পড়ছে আমি আসলে একটা চার্ট দিয়েছি কিন্তু সেটি কিন্তু একুরেট ছিল না। আমি দরকার আমার নাই তো কোনো। না, আপনি অ্যাজাম্পশন আপনি তো বলে দিয়েছেন প্রায় তথ্য এগুলা, যে মানে অ্যাজাম্পশন বেশিই অনেকে দেয়, কারণ এত ইনফরমেশন এত কিছু মনে থাকে না। কারণ ওই যে বললাম, যদি এফডিআই আসে বা রেমিটেন্স আসে, আপনাকে বলতে হবে রেমিটেন্স একা থেকে কমছে। আপনি যে বলবেন কমছে, এটার প্যারামিটারটা কি, কোত্থেকে জানছেন? আপনি তো বলবেন এফডিআই এর এটাও বাংলাদেশে কমছে, কিভাবে জানছেন আপনি? এটা তো আমার নিজের তৈরি করা কিছু না, তাই না? এটা নিজস্ব নিশ্চয়ই কোনো না কোনো রেফারেন্স আছে। তো ওই ক্ষেত্রে কিছু কথা বলতে হয়। একদম পুরো ডেটা দিতে হবে, আজীবন পুরো ডেটা দিয়া খাতা ভরে ফেলতে হবে, বিষয়টা এরকম না, মোটেও এরকম না। জি থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আর কে প্রশ্ন করবেন? ভাই একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই, জি। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নেক্সট এডি কি আসতে পারে আমার আগামী বছর সার্কুলার? হ্যাঁ, সম্ভাবনা আছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে রিসেন্ট যে এসও রিটার্নটা হলো এটা কি এফবিএস নিয়েছিল নাকি আইবিএ? রিসেন্ট এটা এফবিএস ছিল। এফবিএস, আচ্ছা। যেমন ডেটার কথা যেটা বললেন, 22 সালের সিনিয়র অফিসার একটা ফোকাস আসছিল, দুইটা ফোকাসের মধ্যে একটা, যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ। এখানে ডেটা না দিলেও কোনো সমস্যা নেই। দ্য রোল অফ মাইক্রো ক্রেডিট ইন প্রপার্টি এলিভেশন, এখানেও ডাটা না দিলেও কোনো সমস্যা নেই। জুলাই সনদ তো জুলাই ঘোষণা, ডাটা তোর দরকার নেই। রেসিপ্রোকাল ট্যারিফ অফ ইউএস, এটার জন্য এটার মধ্যে ডেটা আছে। ট্যারিফ যে নির্ধারণ করা হয়েছে সেই ট্যারিফটা আসলে কত। ইভেন আপনাকে যদি, মানে যেহেতু এটা আগস্ট মাস এবং এটার সাথে ডেফিনেটলি বর্তমান সময়ের সাথে, যেহেতু তারুণ্য শক্তি বা জেনজেড বা বর্তমান যে আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপট, এটার সাথে যেহেতু সম্পৃক্ততা আছে, আমার মনে হয় এই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে যাওয়াটা বেটার, ভালো হবে।
জুলাই সনদ রিলেটেড বা এই এই সাবকন্টিনেন্টে যেই তারুণ্য নির্ভর যে আন্দোলনটুকু ইন্ডিয়াতে কয়েকদিন আগে হয়ে গেল, এই সংক্রান্ত কিছু বিষয় একটু জেনে যাওয়া ভালো। সোশ্যাল মিডিয়ার ইমপ্লিমেন্টেশন বা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, এই সংক্রান্ত কিছু তথ্য জেনে যায়। যেমন বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব। দেখেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব, এখানে জ্বালানি তেল আগে কত টাকা ছিল, এখন কত টাকা আছে, এটা লেখাটা খুব ইম্পর্টেন্ট না। মূল্য বৃদ্ধির প্রভাবটা কেমন সেটা ইম্পর্টেন্ট। এখানে আপনি ডেটা না দিলেও পারেন, যেমন সিনিয়র অফিসে 24 ফোকাস আসছিল এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আপনাকে ডেটা দিতে হবে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে আরেকটা ফোকাস খুব সম্পর্কিত, সেটা হচ্ছে ইকোনমিক ডাইভার্সিফিকেশন। ইকোনমিক ডাইভার্সিফিকেশন হলো প্যারেন্ট, আর এদের স্প্রিং তো মানে বুঝিনি, স্প্রিং মানে হলো বাচ্চা কাচ্চা, এদের বাচ্চা কাচ্চা হলো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। তো এই কেউ যদি ইকোনমিক ডাইভার্সিফিকেশন সম্পর্কে আইডিয়া রাখে, তার জন্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন জানা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লেখা খুব কঠিন কিছু হবে না। আচ্ছা, যাই হোক, আমি এরপরে প্রশ্ন কে করবেন? আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা টাইম ম্যানেজমেন্ট। হ্যালো জি প্লিজ বলুন। স্যার। আচ্ছা স্যার, রুবেল বলতেছি আদাব। স্যার। জি ভাই, ভালো আছেন? আমি আমি বলতেছি স্যার, আর্গুমেন্টে স্যার প্রথম ইয়েতে স্ট্রংলি এগ্রিতে দেওয়া যাবে স্যার। মানে আমি 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 ধরেন স্যার এই টপিকটা সম্পর্কে আমি এগ্রি করি, এটা কি স্যার প্রথম ফেরাতে স্ট্রংলি এগ্রিটা বলা যাবে স্যার? যাবে অবশ্যই, কেন না, যাবে। আপনি 2টা লাইন লিখে বলবেন, আচ্ছা স্যার। কোনো সমস্যা নাই। এখানে এখানে মানে প্রথমে কি সাপোর্ট করাটা ঠিক হবে? মানে ওটা কেন কি ঠিক বলা হবে না? কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না? কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে এর পক্ষে 3টা লিখবো পয়েন্ট, তারপর বিপক্ষে লিখবো 2টা। একটা বা 2টা, না স্যার? এরকম। ঠিক আছে, কম বিপক্ষে কেন? আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক। আদাব। আদাব। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আপনার প্রশ্ন রেডি করতে থাকেন, আমরা মনে হয় সব প্রশ্ন কভার করে ফেলছি। এখানে দেখেন, টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার সেশন এখানে শেষ হবে। এরপরে সাইলেন্স সমাজ সৈকত অথবা কিছু বললে আমরা ক্লাস শেষ করে দেবো সেশনটা। দেখেন, ফোকাস সেটিং এ আমরা 30 মিনিট রেখেছি। এখানে 30 থেকে 35 মিনিট হয়তো বা যেতে পারে। এখানে যদি আপনার হ্যান্ড রাইটিং অনেক ফাস্ট না হয়, তাহলে আপনি স্ট্র্যাটেজিটা একরকম রাখবেন, আর আপনার হ্যান্ড রাইটিং যদি ফাস্ট হয়, তাহলে আপনি স্ট্র্যাটেজিটা আরেক রকম রাখবেন ডেফিনেটলি। ইট ডিপেন্ডস অন ইউ, এটা আপনার নিজের উপরে। কারণ আমি এডির পরীক্ষা যখন ডেট দেয় তার পরের দিনই একটা পোস্ট করেছিলাম যে এই পরীক্ষাতে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতেছে আপনার হ্যান্ড রাইটিং। এটাও বড় একটা ক্রুশিয়াল জায়গায় চলে আসতেছে, এবং যেহেতু সিলেবাসটা সবাই জানে, এখানে কিন্তু সবাই ওয়েল প্রিপেয়ার্ড মোটামুটি ধরে নিতে পারেন। হ্যাঁ, কিছু কিছু পরীক্ষা হয়েছে এর আগে এডিতে, যেমন এখানে সিলেবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, সিলেবাস সম্পর্কে জানতো না। যেমন 21 এডিতে যে প্রথম জিকে আসছে, রিটেন জিকে, 21 এডিতে যখন প্রথম রিটেন জিকে আসে, তখন অনেকেই বুঝতে পারেনি, জানতো না তো অনেকে। যার প্রিপারেশন ভালো ছিল সে দিয়ে আসতে পারছে, যার ছিল না সে দিয়ে আসতে পারে না। আর রিটেনে ডেটা দিতে হবে, ফোকাস রাইটিং এ ডেটা রাখতে হবে, এটা ভুলে যান। ডেটা 2 প্রকার। হ্যাঁ, এই যে আমরা আজকে যে কথাগুলো বলতেছি, এটা আমরা এখানে অনেক ইনফরমেটিভ ক্লাস নিতেছি। তো ইনফরমেটিভ এগুলা কি সংখ্যা দিয়ে প্রমাণ করা যাচ্ছে, সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে? আপনি কি বলতে পারতেছেন যে এটা উনি 2 কেজি ওজনের ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন? আমরা কিন্তু এটা বলতে পারতেছি না। হ্যাঁ, দ্যাটস ইট। ডেটাগুলো অনেকটা ঠিক এরকম, এখানে নিউমেরিক্যাল প্রেজেন্টেশন রাখতে হবে, ব্যাপারটা কখনো এরকম না। যেমন ওই যে মিজানুর ক্লাস কথায় বলছে নো ফ্রিল অ্যাকাউন্টের কথা, উইমেন ডেডিকেটেড ডেস্কের কথা, এগুলা কিন্তু সবই ইনফরমেশন, সবই ডেটা, এটা নন নিউমেরিক্যাল ডেটা। তা আমরা ডেটা বলতে সবসময় নিউমেরিক্যাল কথাই বুঝি, যে এখানে জিডিপি গ্রোথের কথা আসবে, 25% আসবে, 6.5% আসবে, বাজেটের কথা আসবে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আর একটা কথা যেটা বলি, যে যদি কেউ এসডিজি গোল না পড়ে থাকেন, এসডিজি গোল যদি না পড়ে থাকেন, দয়া করে পড়ে রাখেন, এবং এসডিজি গোলের সাথে বিভিন্ন ফোকাসের কিছু কানেকশন করা যায় সেগুলা জেনে রাখেন। আমার পেজে, ইউসুফ ছোটন পেজে এটা পিন পোস্ট আকারে করা আছে,
এসডিজি গোলের সাথে কিভাবে আপনি ফোকাসকে কানেক্ট করবেন, যাতে ডেটা কোনো ব্যাপারে কিছু পড়া হয় না এতদিন, অন্তত এই একটা দিনে এটা দেখে যাইয়েন, কাজে লাগবে। কারণ যত রকমের ফোকাস আছে সবগুলোর সাথে আপনি এসডিজি কে কানেক্ট করে ফেলতে পারবেন। কারণ ওই যে স্পেসিফিক ডেটা, এফডিআই কত বাড়লো, রেমিটেন্স কত কমলো, দারিদ্র বিমোচনের রেট কত, এগুলো অনেক সময় যদি ভুলে যান তখন এই এসডিজি দিয়ে আপনি উদ্ধার করে আসতে পারবেন। কারণ এটার সাথে এটা হলো একটা মাস্টার ডাটা, যেটা দিয়ে আপনি সব রকমের ফোকাসকে কানেক্ট করে ফেলতে পারবেন। ওই যে আরেকজন বললো না আনকমন ফোকাস আসলে কি করবো, আনকমন ফোকাস আসলে আপনাকে এই ধরনের কিছু মাস্টার রিসোর্সের হেল্প নিতে হবে। এগুলা প্রপার্টি এলিভেশন, অর্থনৈতিক সমীক্ষা, এসডিজি গোল, এগুলোর সাথে সম্পর্কিত, চতুর্থ শিল্প বিপ্লব এগুলো, বা সরি পঞ্চম শিল্প বিপ্লব, এগুলোর সাথে কানেক্টেড করে আপনি ফোকাসটা লিখে আসতে পারবেন। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে ইংরেজি ফোকাস এবং বাংলা ফোকাসে 30 থেকে 35 মিনিট সময় বরাদ্দ রাখবেন। যদি 3 পৃষ্ঠা করে লিখতে হয় আপনাকে, আমরা 3 পৃষ্ঠা করে লিখতে হলে প্রতি পৃষ্ঠার জন্য 5 মিনিট করে বরাদ্দ, সেই হিসাবে 30 মিনিট করে এখানে রাখা হয়েছে। মানে দুটো ফোকাস আপনি 6 মিনিট, 6 পৃষ্ঠাতে 30 মিনিটের জন্য লিখে ফেলবেন। জেনারেল নলেজের জন্য 5 মিনিটের বেশি কখনো সময় দিবেন না। ম্যাথমেটিক্সের জন্য 20 মিনিটের বেশি সময় কখনো দিবেন না। বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য 10 মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। অ্যানালিটিক্যাল রিজন, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং আর্গুমেন্টেটিভ রাইটিং, তিনটার জন্য 30 মিনিট করে বরাদ্দ রাখা হয়েছে। এখানে বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলোর 5 মিনিটের বেশি সময় কখনো ব্যয় করবেন না। যদি কিছু ভুলে যান পরবর্তীতে মনে পড়লে লিখবেন, একটা মার্কিং করে দিয়ে আসবেন, যাতে যে আমার এটা পরে অ্যান্সার করতে হবে এরকম একটা মার্ক করে রাখবেন, শেষে অ্যান্সার করবেন। ইংলিশ প্রফিসিয়েন্সিতে 7 থেকে 8 মিনিটের বেশি সময় দিবেন না, বড় জোর 10 মিনিট দিতে পারেন। কারণ ওভারঅল দেখতে পাচ্ছেন আমরা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিটের কথা বলছি এখানে। এখানে যদি আপনি 10 মিনিট দেন খুব অন্যায় কিছু হবে না, দিতে পারবেন, কভার করার জন্য রাখতে পারেন। ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, এটাতে আমরা দেখতেছি একটু ডেসক্রিপটিভ কোশ্চেন আসে, এটার মধ্যে এটা 5 মিনিটে যদি না হয় 7 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর প্রথম 1 ঘন্টায় কি কি লিখবেন এটা আমি বলে দিই আপনাকে। প্রথম 1 ঘন্টায় ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিক্যাল রিজনিং এগুলা সেরে ফেলবেন। আপনি প্রথম 1 ঘন্টায় ডিফাইন করে ফেলবেন আপনি ম্যাথ পারেন কি পারেন না। কারণ এই জেনারেল নলেজ, ব্যাংকিং নলেজ, এগুলাতে যদি আপনার হাতের লেখা একটু অস্পষ্ট হয় কোনো অসুবিধা নেই। বাট যেটা একদম কংক্রিট লেখা চাই, যেগুলোতে আপনার কংক্রিট লেখা থাকতে হবে, ফোকাস রাইটিং এ কংক্রিট লেখা থাকতে হবে, অ্যানালিটিক্যাল রিজন, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টেটিভ রাইটিং কংক্রিট লেখা থাকতে হবে, ম্যাথমেটিক্সে কংক্রিট প্রেজেন্টেশন থাকতে হবে। কারণ ম্যাথমেটিক্স যদি আপনি লেখেন এরকম ভাবে লিখে দিয়ে আসলেন শর্টকাটে হবে না। এখানে কিছু যদিও জায়গা কম দেওয়া থাকবে, বাট মানে আপনি অনেক বিস্তারিত ভাবে লিখবেন ম্যাথমেটিক্স, রিটেন ম্যাথে আইবিএ এটাও আপনার কাছে আশা করে না। এবং একই সাথে এই ট্রান্সলেশনও একটু চিন্তা ভাবনা করে লিখতে হয়। এখানে ধরেন 10 মিনিটে তো আপনি এখানে 12 নাম্বার 13 নাম্বার অনায়াসে পাইতে পারেন যদি আপনার লেখার ধরনটা ভালো থাকে। আবার ট্রান্সলেশনের জন্য, ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য খাতার পিছনে আগে দেখবেন রাফ করার মতো জায়গা আছে কিনা। ট্রান্সলেশনের জন্য বাক্যটাকে গোছানোর জন্য খাতার পিছনে যে রাফটুকু থাকে সেই রাফটুকুর মধ্যে লিখে ট্রান্সলেশনের আপনি বাক্যটা গুছিয়ে ফেলবেন। হ্যাঁ, যেহেতু বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আসবে, তো আপনি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করা কিন্তু খুব সহজ আমার কাছে মনে হয়, বাংলা ইংলিশ টু বাংলা চাইতে। তো বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করা, এখানে যদি আপনার টু দ্য পয়েন্টে ওয়ার্ড গুলো মনে না পড়ে আপনি ভাবানুবাদ করে আসবেন, কোনো সমস্যা নাই। তবে ইংলিশ ট্রান্সলেশনের বেলায়, বাংলা টু ইংলিশের বেলায় মূল চ্যালেঞ্জ হচ্ছে সব বাক্যটাকে, ইংরেজি বাক্যটাকে গোছানো। পিছনে রাফে ইংরেজি বাক্যটাকে গোছায় আর তারপরে লিখলেন, পেন্সিল নিয়ে গেলেন, রাফ করে ফেলেন, এটা উপকার পাবেন। আপনি প্রথম 1 ঘন্টার মধ্যে এগুলা ট্রাই করার চেষ্টা করবেন। 1 ঘন্টার মধ্যে অলরেডি পারবেন না, কারণ ফোকাস এগুলো সব সম্ভব না। এটাকে আপনি 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে এগুলো সব কভার দেওয়ার চেষ্টা করবেন। 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে এগুলো কভার দেওয়ার চেষ্টা করবেন। তো বাকি সময়গুলোতে জেনারেল নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজ, এগুলো বাকি যা আছে, এখানে যদি আপনার হাতের লেখা একটু অস্পষ্ট হয় কোনো অসুবিধা নেই। অস্পষ্ট হয় বলতে কি, মনে করেন হাতের লেখা যদি পচা হয় কোনো সমস্যা নেই, বাট এখানে হাতের লেখা পচা হইলে অসুবিধা আছে, প্রেজেন্টেশন একটু হ্যাম্পার করে, কারণ পোস্ট সংখ্যা 100টা, কম্পিটিশনটা অনেক হাই লেভেলের, বুঝতে পারতেছেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমার সেশনটুকু। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার আলোচনা ছিল এরকম। যদি কোনো আরো কোশ্চেন থাকে করতে পারেন। আমাদের শায়ন সামাদ সৈকত স্পিচ দেওয়ার পরে আমরা আমাদের ক্লাসটা, সেই সেশনটা সমাপ্তি ঘোষণা করব। সৈকত। হ্যাঁ, চলুন। মোটামুটি আমাদের আপনাদের প্রশ্ন এবং আমাদের একটা আলোচনা শেষ পর্যায়ে। তো টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আমি শুরুতে বলছি যে আপনারা মোটামুটি এখানে 112 মিনিট বলা হলেও আপনারা 112 মিনিট মাথায় রাখবেন না, সময়টাকে 110 মিনিট করে, 10 মিনিট বা তার কম হিসাব করবেন, কারণ আপনাদের 5 মিনিট একটু এদিক ওদিক হবে। 110 মিনিট টার্গেট করে মোটামুটি আপনারা পরীক্ষা দিতে যাবেন। আর হচ্ছে যেগুলা পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার, ওগুলোকে আপনারা অ্যান্সার করবেন। আর ওই যে ডেটার বিষয়টা বারবার আসতেছে,
যে ডেটা বলতে আসলে নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমরা বুঝতেছি, কিন্তু বিষয়টা এরকম না। আমাদের সব তথ্যের মধ্যে আপনি নিউমেরিক্যাল ডেটা ব্যবহার করতে পারবেন না। যেমন আপনাকে যদি বলা হয় যে আহ, ঢাকা ঢাকা শহরে যে যানজটের যে বিষয়, এই বিষয়ে যদি ফোকাস আছে, সেক্ষেত্রে আপনি ডেটা কি ব্যবহার করবেন? মানে সেক্ষেত্রে আপনাকে হয়তো নিউমেরিক্যাল ডেটা আপনার কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যে আদার্স যে তথ্যগুলা, ওটাকেই আপনি ফোকাস করবেন। তার মানে সবসময় নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু আসবে না। আপনাকে বাজেট সম্পর্কিত বা ইকোনমিক্যাল কোনো টার্ম যখন আসবে, সেক্ষেত্রে ডাটাটা আপনার দেওয়াটা ভালো। যেমন ইনফ্লেশন বা হচ্ছে আপনার বাজেট নিয়ে যদি কোনো কিছু আসে, আপনাকে বাজেট নিয়ে বলতে গেলে আপনাকে ডেটা দিতে হবে। তাহলে আপনি পরিবেশ বিষয়ক যখন আসতেছে, তখন কিন্তু আপনি নিউমেরিক্যাল ভ্যালু গুলো পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা ফোকাস করবেন হচ্ছে যে এটার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, ওই পয়েন্ট গুলাকে নিয়ে আসার জন্য। আর আপনারা যদি মনে করেন যে একটা মূল ফোকাস রাখবেন, প্রবলেমটা কি বা এটা সলিউশন, একটা পয়েন্ট দিলেন, পয়েন্টের পরে আর কিছু সাব পয়েন্ট করলেন, এটা একটা ভালো। যেমন শুরুতে হচ্ছে মোস্তাফিজ বলছিলেন যে সবগুলোকে আপনি পয়েন্ট করতেছেন, এগুলো সবগুলোকে পয়েন্ট না করে এগুলোকে সাব পয়েন্ট করে ফেলেন। উপরে পয়েন্ট থাকবে, নিচে হচ্ছে আপনি সাব পয়েন্ট করে ফেলবেন। তাহলে আপনার লেখার স্টাইলটাও ভালো লাগবে দেখতে এবং ইনফরমেটিভ হবে। আর হচ্ছে যেহেতু আপনার আহ লেখার জন্য স্কোপ, জায়গাটা খুবই কম, লেখার যারা হচ্ছে একটু বড় অক্ষর করে লিখেন, তারা চেষ্টা করবেন লেখাগুলো ছোট করার জন্য, লেখার অক্ষরগুলা ছোট করার জন্য। তাহলে আপনি হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে, যেমন অনেকের খাতায় দেখা যায় যে এক পৃষ্ঠায় 12 লাইন বা 13 লাইনে শেষ করে দেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে 15 থেকে 17 লাইন লেখার চেষ্টা করবেন। তাহলে আপনার তথ্যটা বেশি চলে আসবে এবং অযথা জায়গা স্পেস নষ্ট করবেন না। তো এগুলো হচ্ছে ফোকাসের জন্য আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আর ক্রিটিক্যাল থিঙ্কিং বা আর্গুমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথম লাইনে আপনারা এটা কি বলতে চাচ্ছে এক লাইনে ওইটা বলে দেন, বলার পরে আপনি পক্ষে বিপক্ষে যুক্তিগুলা দিয়ে ছোট একটা উদাহরণ দিয়ে আপনার হচ্ছে মোটামুটি এক পৃষ্ঠার মধ্যে আপনাকে লেখা শেষ করে ফেলতে হবে। এক পৃষ্ঠায় লিখতে পারলেও আপনি যদি পক্ষে বিপক্ষে তথ্যগুলা ভালো করে উদাহরণ দিয়ে যদি আপনি এক পৃষ্ঠার মধ্যেও লিখতে পারেন, আপনার ভালো মার্কস এখানে আসবে। আর যেহেতু ইংরেজি গ্রামারের মধ্যে আপনার হচ্ছে মার্কসটা বেশি, 20 মার্ক, 5টা বাক্য আপনি যদি ঠিক করে লিখতে পারেন, আপনার কিন্তু 20 মার্কস চলে আসছে। তো এই বিষয়গুলো আপনারা যতদূর সম্ভব একটু ভালো করার চেষ্টা করেন। আর হচ্ছে এই তো, বেস্ট অফ লাক। চলুন, হুম। আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। শেষ সময় যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। সৈকত খুব ভালো কিছু কথা বলছে। আর শেষ পর্যন্ত একটা কথাই বলবো, এখন আর এই মুহূর্তে শুধু এসডিজি গোলটা দেখতে পারেন যদি আগের কারো দেখা না থাকে। কারণ এডি মানে পরীক্ষাটা হলো এমন যে এখানে তারপর এত কিছু করার পরেও দেখবেন যে কিছু না কিছু আপনার পড়া হয় নাই, হ্যাঁ, কিছু না কিছু আপনার বাদ রয়ে গেছে। তো ওইটা নিয়ে টেনশন না করে ও মনে করেন কঠিন পরিস্থিতিতে, কারণ আপনার মানে কম্পিটিটর কিন্তু কোশ্চেন, আপনার কম্পিটিটর কিন্তু আপনার বন্ধু না, বা যে আপনার পাশে পরীক্ষা দিচ্ছে সেই না, আপনার কম্পিটিটর হতেছে প্রশ্ন। তো সে যতটাই কঠিন হোক না কেন, সে যতই শক্তিশালী হোক না কেন, আপনি যেন তাকে মোকাবেলা করতে পারেন, এই ধরনের মানসিকতাটা থাকাটা খুব দরকার। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। তো সবাই ভালো থাকেন। আচ্ছা, আমি একটা কথা বলবো, সেটা হ্যাঁ। হচ্ছে শনিবার শুক্রবারের পরীক্ষায় আপনারা একটা মাইন্ডসেট নিয়ে যাবেন যে আপনারা যা পড়ে যাচ্ছেন এর বাইরেও কোনো টপিক আসতে পারে। এই মাইন্ডসেট নিয়ে আপনারা যাবেন, মানে কোশ্চেনটা তুলনামূলক একটু কঠিনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই বিষয়টা, মেন্টালিটিটা নিয়ে পরীক্ষা হলে যাবেন যে প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না। আপনাদের প্রথম মাইন্ডসেট হবে আমি প্রশ্ন দেখে ঘাবড়াবো না, প্রশ্ন যাই আসুক কোনো না কোনো ভাবে আপনি এটাকে যা পড়ছেন এটার সাথে রিলেট করবেন, তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। বেস্ট অফ লাক। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের কথা শুনলেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে কারো, আমাদের ইনবক্সে আপনারা মেসেজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা এইটার ভিডিওটা সবার সাথে শেয়ার করব যাতে সবারই উপকার হয়। ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।